সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, শরতের এই সন্ধ্যায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেত্রী জ্যোতি সিনহার সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী মনসুরুল করিমের ইপক শিরোনামে একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক চিত্রকলা প্রদর্শনী অফ নেচার বোর্ডস অ্যান্ড ফেসেস। প্রদর্শনী প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় চলবে 30 অক্টোবর পর্যন্ত। এবার শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। সারা দেশে একযোগে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেশের সকল পূজা মণ্ডপে সকাল থেকে ভক্তরা মহা আনন্দে পূজা অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করছে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 মৃণাল দত্তের প্রযোজনায় দেখবেন বিশেষ আলেখ্যানুষ্ঠান মহামায়া। বিসর্জনের মধুর বাদ্য বেজে ওঠার এই শুভলগ্নে শুরু করছি আজকের বিশেষ আয়োজন মহামায়া। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। রাত 9টায় প্রচার হবে সুমন ধরের পরিচালনায় একক নাটক তিথির অতিথি। ধারা বহিছে ভুবন। রাত 11:30 দেখবেন ইমরাউল রাফাতের পরিচালনায় ধারাবাহিক নাটক তরুণ তুর্কি। কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান মালার হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আজ শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেত্রী জ্যোতি সিনহা। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা এবং সেই সাথে শুভ বিজয়া। শুভ সন্ধ্যা আপনাকেও, শুভ বিজয় আপনাকে। কেমন আছো? খুবই ভালো। তো আজকের দিনটা কেমন কাটলো, কিভাবে কাটানো হলো আজকের দিনটা? আনন্দেই কেটেছে। বন্ধু বান্ধব পরিবারের সবার সাথে ঘুরে বেরিয়েছি। ছোটবেলায় বাবার হাত ধরে প্রতিমা বিসর্জন দেখতে যেতাম। এখন আর সেরকম হয় না প্রতিমা বিসর্জন দেখতে, কিন্তু সবার সাথে ঘুরে বেড়ানো হয়, ভালোই। ঘুরে বেড়ানো তো হয়, কিন্তু নতুন পোশাকেরও তো একটা ব্যাপার থাকে। তো ছোটবেলায় যেরকম নতুন পোশাকের প্রতি একটা আগ্রহ থাকে, বড় হতে হতে কিন্তু অনেকটা আগ্রহটা কমে যায়। এখন কি সেটা করা হয়? এখনো অপেক্ষা করি। বড় হয়েছে কিন্তু তাদের কাছে আমার মনে হয় যে এখনো সেই আবদারটা শেষ হয়নি সেই।
তো ছোটবেলায় যেটা বলছিলা যে ছোটবেলার দুর্গাপূজাগুলো একটু অন্যরকম ছিল, কেমন ছিল সে সময়? কোনো স্মৃতি কি মনে পড়ে এখন খুব বেশি? হ্যাঁ, একবার যে আমি বাবার সাথে সুরমা নদীতে, সিলেটে আমি থাকতাম তখন, আচ্ছা। বাবার কাঁধে চড়ে আমি প্রতিমা বিসর্জন দেখেছিলাম। আমার খুব অল্প বয়সে বাবা মারা যায়, কিন্তু এই স্মৃতিটা আমার এখনো মনে পড়ে যে আমি নদীর ধারে বাবার কাঁধে চড়ে প্রতিমা বিসর্জন দেখতে গিয়েছিলাম। এটা এখনো দুর্গাপূজা আসলেই মনে পড়ে। আচ্ছা, এবার আসি তোমার মণিপুরি যে থিয়েটার যেটার সাথে তুমি যুক্ত আছো সেই ব্যাপারে। তো দুর্গাপূজার দিন কি সেখানে সময় দেওয়া হয়? আজ থেকে 2-3 বছর আগে আমরা প্রত্যেক পুজোতে হচ্ছে বায়না নিতাম, আমাদের মঞ্চ নাটকগুলো আমরা ওখানে পরিবেশন করতাম। অনেকেই হচ্ছে যোগাযোগ করেছিল, এবারও অনেকে যোগাযোগ করেছে, কিন্তু আমরা আমাদের সময়ের অভাবে তারপর সব আমাদের পারফর্মারদেরকে একত্র করতে একটু ঝামেলা ছিল। তো এবার আর ভাবলাম যে নিজের মতো করে পুজোটা কাটাই। প্রত্যেকবার শুধু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে নাটক করব, একটা পরিশ্রম আর নিজের আনন্দ এরকম থাকে না। তো এবার ভাবলাম যে নিজেদের মতো করে এবার আনন্দ করব, সেজন্য এবার আর পুজোর বায়না নিইনি, বিভিন্ন জায়গায় গিয়ে মঞ্চ নাটক করিনি। তুমি তো মণিপুরি থিয়েটারের সাথে আছো অনেক দিন আগে থেকে, হ্যাঁ। এটাও কিন্তু একটা ফ্যামিলির মতোই হয়ে গিয়েছে। একদম, প্রায় 19 বছর হলো আমার, আর দলের হচ্ছে 20 বছর। আমরা এবার 20 বছর পূর্তি উৎসব করছি, অনেক সময়। আর এবার হচ্ছে আমাদের দুটো আমরা ফেস্টিভ্যাল হাতে নিয়েছি। আমাদের মণিপুরি যেখানে আমরা গ্রাম, যেখানে আমরা কাজ করি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায়, একদম আদমপুর বাজার ইউনিয়নে। এটা একদম একটা প্রত্যন্ত জায়গা, ভারত বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। তা আমরা ওখানে নিজস্ব ব্যবস্থাপনায়, নিজস্ব আয়োজনে আমাদের একটা স্টুডিও নটমণ্ডপ আছে, একটা স্টুডিও করেছি যেখানে আমরা দর্শনের বিনিময়ে নাটক দেখাই। তো ওখানে হচ্ছে 27শে অক্টোবর থেকে 25শে নভেম্বর পর্যন্ত 1 মাস ব্যাপী একটা ফেস্টিভ্যাল চলবে, যেখানে প্রত্যেক শুক্র শনিবারে ঢাকা থেকে বিভিন্ন দল, একদম রিনাউন্ড দলগুলো ওখানে গিয়ে নাটক মঞ্চস্থ করবে। আবার আমরা আমাদের নাটকগুলো দেখাবো। আবার যে ডিসেম্বর মাসে আমাদের, এটা কি কোনো উপলক্ষকে কেন্দ্র করে হচ্ছে? হ্যাঁ, আমাদের 20 বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে আমাদের এই যে নভেম্বরের যে উৎসব, একে আমরা শিরোনাম দিয়েছি বিশ্ব তোমায় বাঁধবো এবার আপন অঞ্চলে। যে পুরো বিশ্বকে আমরা আমাদের সেই অঞ্চলগুলোতে নিয়ে যেতে চাই, আমরা একাত্ম ঘোষণা করতে চাই বিশ্বের সাথে। আর ঢাকায় হচ্ছে ডিসেম্বরে আসছি 20 বছর পূর্তি নাট্যোৎসব নিয়ে। ওখানে হচ্ছে আমাদের দলের যে নাটকগুলো দর্শক নন্দিত হয়েছে তার থেকে বাছাই করে আমরা 5টা নাটক এবং একটা আমাদের মণিপুরি পারফরমেন্স নিয়ে আসছি। 6 দিনের একটা উৎসব, এটাও অনেক বড় আয়োজন নিয়ে হচ্ছে। সবাই থাকবেন আমাদের সাথে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই, দর্শকরা অবশ্যই থাকবে। তো 5টা নাটকের কথা তুমি বলছিলে, কি কি নাটক? আমাদের দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুরের, আর ইঙাল আধার পালা নামে আমাদের যিনি ডিরেক্টর, আমাদের দলের প্রধান শুভাশিস সিনহার রচনা এবং নির্দেশনা। কোহে বীরাঙ্গনা মাইকেল মধুসূদন দত্তের, যেটা আমাদের সবচেয়ে দর্শক নন্দিত হয়েছে। আমাদের লেটেস্ট প্রোডাকশন লোরকার, ফেদেরিকো গার্সিয়া লোরকার লেইমা ইয়ের মা অবলম্বনে, এটা পুরোটাই মণিপুরি ভাষা, এবং বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। এই 5টা নাটক আমাদের থাকছে, এবং এটা আমাদের ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে জাতীয় আন্তর্জাতিকভাবেও এই নাটকগুলো সবসময় দর্শক নন্দিত হয়ে এসেছে। আচ্ছা, এই 5টি নাটকের কথা তো শুনলাম, এছাড়াও তো মণিপুরি থিয়েটার আরো অনেকগুলি নাটক, হ্যাঁ, প্রায় 28টি, সেগুলোর কথা যদি একটু বলো। 28টি প্রোডাকশন এর মধ্যে করা হয়েছে আমাদের, এবং আমরা আমাদের মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার বিভিন্ন লেখক তাদের গল্পগুলোকে আমরা নাট্যরূপ দিয়েছি। সেই সাথে আমরা বিভিন্ন বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর আরও অনেকেই আছেন যাদের বাংলা কবিতা বা নাটক বা গানগুলোকে নিয়ে আমরা মণিপুরি ভাষায় ট্রান্সলেট করে আমরা নাট্যরূপ দিয়েছি। এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজগুলো আমরা করে থাকি। এছাড়া বাংলা নাটকও করেছি, একদম পথনাটকের মতো নাটক করেছি, আবার শৈল্পিক নাটক, সব ধরনের কাজই আমরা করেছি। মণিপুরি থিয়েটারের বয়স প্রায় অনেকটা বছর, 20 বছর, এবং তুমি আছো এটার সাথে 19 বছর। শুরুটা কিভাবে হয়েছিল? তখন তো নিশ্চয়ই অনেক ছোট ছিলে। একদম আমি ছোট ছিলাম। শুরুটা গল্পের মতোই, যে কিছু তরুণ হচ্ছে একটা গ্রামের ওভারব্রিজের ধারে বসে আছে, তো তারা ভাবছে যে এমন কিছু একটা করি যেটা আমাদের সমাজে কখনো হয়নি। আমরা তো মণিপুরি সমাজে আগে তো যাত্রা পালা হতো বা নটপালা হতো, আমাদের বিভিন্ন পারফরমেন্সগুলো আমাদের যে রিচুয়ালিস্টিক।
তো ওই জায়গা থেকে ভেঙে আমরা কিভাবে অন্য ধারা একটা তৈরি করতে পারি, সেই জায়গায় হঠাৎ করে শুভাশিস সিনহাই উনি আইডিয়া দিলেন যে চলো আমরা মঞ্চ নাটক করি, যে আচ্ছা। মঞ্চ নাটক আমাদের জীবনের কথা বলবে, একদম মাটি মানুষের কথা বলবে, যেটা সেই আধ্যাত্মিকতা পৌরাণিকতাকে ভেঙে চুরে এখন মডার্ন একটা জায়গা ধারণ করবে। সেই জায়গা থেকে সবাই সাপোর্ট দিল এবং প্রায় 1 মাসের মধ্যে একটা নাটক দাঁড়ালো মেঘ বৃষ্টির রোদ নামে। উনি নিজেই সেটা রচনা করেছেন, ডিরেকশন দিয়েছেন এবং সেটা ওই অঞ্চলে একটা সাড়া পড়ে গিয়েছিল। আচ্ছা। সবার মুখে মুখে ফিরছিল সেই নাটকটা। এখানে মুক্তিযুদ্ধ ছিল, বাংলা নাটক ছিল, আমাদের প্রথম কাজ কিন্তু বাংলা নাটক। মুক্তিযুদ্ধ ছিল, জমিদার জোদ্দার ছিল, তাদের বিরুদ্ধে লড়াই করা ছিল। তো ওটা কেমন জানি একটা সাড়া পড়ে গেল। তখন দাদা বা তার বন্ধুরা ভাবলেন যে না, তাহলে আমরা তো থেমে থাকলে হবে না, আমাদেরকে আরও সামনে কিছু কাজ করতে হবে। তারা কাজ শুরু করলেন, বিভিন্ন নাটক শুরু করলেন। 4 বছর যখন পেরোলো 2000 সালের দিকে, তখন আমাদের দলের নাম আমরা পরিবর্তন করলাম মণিপুরি থিয়েটারে। তার আগে ছিল আধুনিক নাট্যগোষ্ঠী। আচ্ছা। তো মণিপুরি থিয়েটার কেন হলো, যে আমরা তো মণিপুরি, আমরা আমাদের কালচারটাকে ডেভেলপ করতে চাই, আমরা আমাদের কালচারকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। তো সেক্ষেত্রে মণিপুরি নৃত্য বিশ্ব সমাদৃত, হ্যাঁ, সবাই চেনে মণিপুরি মানে মণিপুরি নাচ। কিন্তু আমাদের যে কিছু কিছু পারফরমেন্স রয়েছে যেগুলোর একদম নাট্য আঙ্গিক, যেগুলোকে আমরা যদি একটু মডার্ন করি বা আমরা যদি এটাকে একটু কাজ করি এটাকে নিয়ে, তাহলে কিন্তু নাটকের কিছুটা একটা মডিফাই করা যায়। হ্যাঁ, একটা নাটকের স্ট্রং জায়গা দাঁড় করায়। আচ্ছা। সেই জায়গাতে আমাদের লড়াই ছিল, সেই জায়গাতে আমাদের কাজ ছিল। আমরা তারপর কাজ শুরু করি পারফরমেন্সগুলোকে আমাদের মতো করে তৈরি করতে, আধুনিক বিশ্বের নাট্যধারার সাথে যুক্ত করতে। কাজ করতে করতে দেখলাম যে কোন দিকে 20 বছর পেরিয়ে গেল। মণিপুরি থিয়েটারের কিছুদিন পরে তো তুমি এখানে আসলে, তো তখন কি পরিবার থেকে পুরোপুরি সমর্থনটা পেয়েছিলে? পুরোপুরি সমর্থন আমার হচ্ছে, বাবা মারা যায় 96-এ। আমরা শহরে থাকতাম, সিলেট শহরে। ওখান থেকে ট্রান্সফার হয়ে আমরা গ্রামে চলে আসি মাইগ্রেট করে। তো ওখানে দেখতাম যে দাদারা কাজ করছে। আমার না বাবার শখ ছিল আমি গান করব, আমার মেয়ে গান করবে। হ্যাঁ আমার মেয়ে গান করব। কিন্তু আমার গানের দিকে অত আগ্রহ না। পরে আমার দেখলাম যে নাচের দিকে, অভিনয়ের দিকে, আয়না দেখে দেখে আমি না নিজে নিজে প্র্যাকটিস করতাম, আচ্ছা। কিভাবে কাঁদা যায়, কিভাবে হাসা যায়, কোনটা হাসলে কেমন সুন্দর দেখায়, মানে কি রকম। তখন দাদাদের কাজ দেখে দেখে আমি বললাম যে দাদা আমি কাজ করব। তো তখন হচ্ছে পরের 97 সালে হচ্ছে এপ্রিল মাসে নববর্ষ, 14 এপ্রিলে আমাদের ওখানে একটা ফেস্টিভ্যাল হয়, বিশু উৎসব। আমাদের চাকমাদের যেরকম বিজু থাকবে ওরকম আমাদেরও বিশু। তো দাদা বলেন যে এই বিশু আমাদের লোকাল যে উৎসব, ওকে ভেঙে আমরা স্টেজমুখী করব। হ্যাঁ, ওখান থেকে কিন্তু আমরা 19 বছর ধরে এখন বিশু উৎসব করেই যাচ্ছি। তো স্টেজের এই কাজে দাদা একটা নাটক লিখলেন, আজবপুরের বর্ষবরণ, যেখানে রাজা নববর্ষ করতে দেবে না, সে কোনো হাসি আনন্দ করতে দেবে না। কিন্তু প্রজারা সবাই বলল যে দাবি তুললো যে না, আমরা নববর্ষ পালন করতে চাই, কারণ কত বছর ক্ষেত খামারি করে আমরা ফসল ফলাই, এই উৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের মতো করে। তখন হচ্ছে রাজা তো কিছুতেই মানবে না, তখন রাজকুমারী প্রজাদের দলে ভিড়ে। তো আমি ছিলাম রাজকুমারী, ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম। তখনই আমার রাজকুমারী ভূমিকায় প্রথম আমার কাজ। তো সেই রাজকুমারী দিয়ে শুরু, এখন পর্যন্ত অনেকগুলো চরিত্রে কাজ করা হয়েছে। তোমার সবথেকে পছন্দের চরিত্র কোনটা ছিল? আমার সবচেয়েতে আমি কোহে বীরাঙ্গনা নামে মাইকেল মধুসূদন দত্তের একটা কাজ করি, বীরাঙ্গনা কাব্য। ওখান থেকে আমরা 4টা পার্ট আমাদের কোহে বীরাঙ্গনাতে প্রেজেন্ট করি। এই 4টা পার্ট, 4টা চরিত্র, এখানে একজন শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা এবং জনা, 4টা চরিত্রকে আমি একটু আলাদা চোখে দেখি, একটু আলাদা আদরের মমতার জায়গা থেকে দেখি, অনেক কাজ করি এটাকে নিয়ে, ভাবি যে কিভাবে এক্সেপশনাল করা যায়, তাদের ভাবনাগুলোকে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি। এই কাজটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমি সবসময় এটাকে প্রায়োরিটি দিই। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও তো তুমি টিভি নাটকেও কাজ করেছো, তো এখন কি অবস্থা? টিভি নাটকের সময় দেওয়া হচ্ছে? শেষ কাজ করলাম এনটিভির পাগলা হওয়ার দিনে। আচ্ছা। তো এরপরে সামনে আরো কাজ করব, তবে অবশ্যই ভালো স্ক্রিপ্ট দেখে চেষ্টা করব যে কোথাও মনের মতো চরিত্র হলে। হ্যাঁ, সেইটাই। আচ্ছা, এছাড়াও তো তুমি যে কথা প্রসঙ্গে নাচের কথা বলছিলে, যে নাচের প্রতি আগ্রহটা, তো নাচের প্রতি আগ্রহটা কি সেই ছোটবেলা থেকে, না থিয়েটারে যুক্ত হওয়ার পর থেকে নাচের প্রতি আগ্রহটা তৈরি হলো? দুটোই। ছোটবেলা থেকে নাচের এসো নাচ শিখিয়ে আমাদের বিটিভিতে দিত, ওটা দেখে দেখে আমি নাচের প্র্যাকটিসটা করতাম নিজের মতো করে। তখন আর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার দিকে যায়নি।
পরে যখন দলে এসে ভিড়লাম, তো দলে হচ্ছে আমরা বিভিন্ন পারফরমেন্স নিয়ে কাজ করতাম। হ্যাঁ, সারা রাত ব্যাপী একটা পারফরমেন্স চলে আমাদের রিচুয়ালের জায়গায় মণিপুরীদের। তো ওটাকে আমরা ভাবলাম যে এত লম্বা সময় ধরে তো ঢাকার লোকজন বা বাইরের যারা দেখতে আসবে তারা তো এটা ধৈর্য থাকবে না, ওটাকে কিভাবে একদম কম্প্যাক্ট করে আমরা ছোট 1 ঘন্টার মধ্যে পুরো রসটাকে নিয়ে আসতে পারি। ওই জায়গা থেকে দাদারা যখন কাজ করতে শুরু করলেন তখন পারফর্মার ছিলাম আমরাই আমাদের গুরুদের কাছ থেকে শিখতে শুরু করি। তো ওই জায়গায় শিখতে গিয়ে আমরা দেখলাম যে প্রপার যে গ্রামার মেনটেন করে মণিপুরি নৃত্য, সেটা আমাদের ওই জায়গায় ওরকম হতো না। পরে আমি যখন ঢাকায় চলে আসি পড়াশোনার খাতিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তখন আমি প্রথম তামান্না আপার কাছে যাই গ্রামার মেনটেন করে শেখার মণিপুরি নাচ। ওখানেই আমার শুরু বলতে গেলে। তারপর এছাড়াও রয়েছে আমাদের ওই এলাকার কৃষ্ণকুমারী দেবী, বিধানচন্দ্র সিংহ, তাদের সাথে কাজ করেছি। এরপরে শেষ আমি শিখেছি হচ্ছে সুইটি দাস চৌধুরী, সে হচ্ছে সাধনা লুবনা মারিয়ামের পরিচালিত যে সংগঠন সাধনাতে কাজ করে, সে রবীন্দ্র ভারতী থেকে মণিপুরি মঞ্চনাটকের একটা পার্ট কিন্তু নাচ গান এই সবকিছুই আমাদের সবকিছুই আসলে শিখতে হয়েছে। এই তো তোমার এই যে অভিনয় জীবন, সেটার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং নৃত্যশিল্পী হিসেবেও তুমি যেন প্রতিষ্ঠিত হও সেটার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবশেষে আবারও শুভ বিজয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।